আসসালামু আলাইকুম। এসএসসি 2027 এর ভাইয়া এবং আপুরা, আমরা গত ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে প্রথম পোয়েমটা আছে ও মি ও লাইফ, যেটা লিখেছেন ওয়াল্ট হুইটম্যান, এই পোয়েমটা আমরা গত ক্লাসে ফুল এক্সপ্লেনেশন পড়েছিলাম এই পোয়েমটার, এবং এই পোয়েমে কবি কি বলতে চাচ্ছেন বা কি বলছেন সেটা আমরা খুব ভালোভাবে বুঝেছিলাম। আর আজ আমরা কি করব, এই পোয়েমের উপর যে ইম্পর্টেন্ট সিকিউ গুলো আছে, এই পোয়েম থেকে যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো আমরা আজকে ইন ডিটেইল ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এর ফলে কি হবে, এই পোয়েমটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে ইনশাল্লাহ এই পোয়েম থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো তোমরা সঠিকভাবে আনসার করে পূর্ণাঙ্গ মার্ক পেয়ে যেতে পারবা। তাহলে আজকে আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাব। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসছি। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, জিজ্ঞেস করতেছেন এই কবিতার মূল ভাব কি। দেখো তো, আমরা কি পড়ছিলাম গত ক্লাসে, এই কবিতার মূল ভাব হলো কবি আমাদেরকে মোটিভেট করতেছেন এই বলে যে আমাদের জীবন অর্থহীন না, আমাদের জীবন অর্থপূর্ণ, আমাদের জীবনের মূল্য আছে, এবং কি আমরা চাইলেই আমাদের জীবনে এবং এই পৃথিবীতে কি কোনো কিছুতে অবদান রাখতে পারি। তাহলে এটা হলো কি এই কবিতার মূল ভাব। এখন আমরা গুছিয়ে কিভাবে লিখবো, দেখো তো, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার মূল ভাব হয় দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ লাইফ, জীবনের অর্থ এবং কি মূল্য। তাহলে এই কবিতার মূল ভাব কি জীবনের অর্থ এবং কি মূল্য। এরপরে আমরা কি লিখবো, দেখো, দ্য পয়েট ফিলস, কবি অনুভব করেন স্যাড দুঃখ, সিইং দ্য ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপুল অ্যারাউন্ড হিম, বলতেছেন যে কবি তার যে চারপাশের অবিশ্বস্ত এবং বোকা মানুষ আছেন তাদেরকে দেখে কি করেন, দুঃখ অনুভব করেন। বাট ফাইনালি, কিন্তু অবশেষে, হি সেজ, সে বলেন দ্যাট যে লাইফ ইজ মিনিংফুল, জীবন কি অর্থপূর্ণ, বিকজ কারণ উই এক্সিস্ট আমরা বেঁচে আছি, অ্যান্ড এবং উই ক্যান কন্ট্রিবিউট সামথিং টু দ্য ওয়ার্ল্ড, এবং কি আমরা এই বিশ্বের বা পৃথিবীতে কি কোনো কিছু অবদান রাখতে পারি। তাহলে এইভাবে যদি তোমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে কয়েকবার পড়ো তাহলে দেখবা যে তোমার মুখস্থ করা লাগবে না, তোমরা সহজেই এই কোশ্চেনগুলোর আনসার বুঝতে পারবা এবং পরীক্ষায় কি সহজভাবে আনসারটা লিখে দিয়ে আসতে পারবা। তাহলে আমরা যদি আবার বুঝি আনসারটা, কোশ্চেনের আনসারটা কিভাবে লিখতে হয়। প্রথমে কোশ্চেনটা কি করছেন, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল ভাব কি। আমরা তো জানি মূল ভাব কি, এখন আমরা কিভাবে গুছিয়ে লিখবো, দেখো তো, ওয়ার্ড বাই ওয়ার্ড যদি তুমি বুঝে বুঝে পড়ো তখন দেখবা যে তোমার গুছিয়ে লেখাটা তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে। কিভাবে, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার মূল ভাব হলো দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অফ লাইফ, জীবনের অর্থ এবং কি মূল্য। তাহলে এই কবিতার মূল ভাব কি জীবনের অর্থ এবং মূল্য। এরপরে লিখছেন কি, দ্য পয়েট ফিলস, আমাদের যে কবি আছেন ওয়াল্ট হুইটম্যান, দ্য পয়েট ফিলস, সে অনুভব করে স্যাড দুঃখ, সিইং দ্য ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপুল অ্যারাউন্ড হিম, কবি তার চারপাশের অবিশ্বস্ত এবং বোকা মানুষদের দেখে কি দুঃখ অনুভব করেন। বাট ফাইনালি, কিন্তু অবশেষে, হি সেজ, সে বলেন দ্যাট যে লাইফ ইজ মিনিংফুল, জীবন কি অর্থপূর্ণ, বিকজ কারণ উই এক্সিস্ট আমরা বেঁচে আছি, অ্যান্ড এবং উই ক্যান কন্ট্রিবিউট সামথিং টু দ্য ওয়ার্ল্ড, এবং আমরা কি চাইলেই এই বিশ্বের বা আমাদের পৃথিবীতে কোনো কিছুতে কি করতে পারি, অবদান রাখতে পারি। এইভাবে যদি তোমরা বুঝে বুঝে পড়ো তাহলে দেখবা যে তোমাদের এই সিকিউ সলভ করা খুব বেশি সহজ হয়ে যাচ্ছে তোমাদের জন্য, এবং তোমাদের খুব বেশি সাফার করতে হবে না এই টপিকটাতে। এবং নিচে আমি তোমাদের আনসারগুলো আনসারের মিনিংটা দিয়ে দিছি, যাতে তোমরা যখন নিজেরা নিজেরা পড়বা বা নিজে নিজে পড়বা যখন তোমরা বাসায়, তখন যাতে সহজেই বুঝতে পারো। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা ছিল ওটার আনসার পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে আসছি। দেখি 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, হোয়াট রিকারিং কোশ্চেনস ডাজ দ্য পয়েট মেনশন, বলতেছেন কবি এই কবিতায় কোন প্রশ্নটা বারবার উল্লেখ করেছেন। রিকারিং মানে কি বারবার, আর কোশ্চেন মানে কি প্রশ্ন, আর মেনশন মানে কি উল্লেখ করা। তাহলে এই প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা কি, যে কবি এই কবিতায় কোন প্রশ্নটা বারবার উল্লেখ করেছেন। দেখি তো আমরা, দ্য পোয়েট মেনশনস দ্য রিকারিং কোশ্চেনস অ্যাবাউট দ্য ভ্যালু অ্যান্ড মিনিং অফ লাইফ, এখানে কবি জীবনের কি মূল্য এবং অর্থ সম্পর্কে বারবার প্রশ্ন করেছেন। হি রিপিটেডলি আস্কড, সে বারবার জিজ্ঞেস করেছেন, হোয়াট গুড দেয়ার ইজ ইন এ ওয়ার্ল্ড, এই পৃথিবীতে ভালো কি আছে, ফুল অফ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপুল, বলতেছেন যে এই আমাদের এই পৃথিবীতে বোকা এবং অবিশ্বস্ত মানুষে ভরা এই পৃথিবীতে ভালো কি আছেন, এই প্রশ্নটা কি করছেন কবি বারবার করেছেন। তাহলে এই আনসারটা যদি আমরা আবার দেখি, দ্য পোয়েট মেনশন দ্য রিকারিং কোয়েশ্চন অ্যাবাউট দ্য ভ্যালু অ্যান্ড মিনিং অফ লাইফ, মানে কি এখানে কবি জীবনের মূল্য এবং অর্থ সম্পর্কে বারবার প্রশ্ন করেছেন। হি রিপিটেডলি আস্কস, মানে কি সে বারবার প্রশ্ন এটা জিজ্ঞেস করেছেন, হোয়াট গুড দেয়ার ইজ ইন এ ওয়ার্ল্ড, মানে কি আমাদের এই পৃথিবীতে ভালো কি আছে, ফুল অফ ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপুল, মানে কি আমাদের এই অবিশ্বস্ত এবং বোকা মানুষে ভরা পৃথিবীতে ভালো কি আছেন, এই প্রশ্নটা কি করছেন কবি বারবার করেছেন। তাহলে আমরা এখন 2 নম্বর কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম। এভাবে তোমরা যদি ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে 2-3 বার পড়ো এবং বাসায় 2-1 বার লেখার চেষ্টা করো, তখন দেখবা যে এই কোশ্চেন এবং এই কোশ্চেনের
কোয়েশ্চেনের আনসারটা তোমরা সহজে ভুলবা না, এবং পরীক্ষায় যদি মানে এই পয়েন্ট থেকে এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমরা সহজেই আনসার করে আসতে পারবা এবং ভালো মার্ক পেতে পারবা। তাহলে আজকে আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা শেষ করলাম, এখন কি পরের কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে চলে আসছি। দেখো 3 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি। ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার? জিজ্ঞেস করতেছেন বয়স কি আমাদের পরিচয়ের চিহ্ন? আচ্ছা, পরে আরেকটা কোয়েশ্চেন করছেন যে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? অ্যাট্রিবিউটস মানে কি জানো? বৈশিষ্ট্য। তাহলে এখানে জিজ্ঞেস করতেছেন হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, মানে কি বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্য কি? আচ্ছা, প্রথম একটা একটা করে আমরা আনসার করব। প্রথম কোশ্চেনটা হলো ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, মানে কি বয়স কি আমাদের পরিচয়ের চিহ্ন? এটার উত্তর আমরা দিব হ্যাঁ, অবশ্যই বয়স কি আমাদের পরিচয়ের চিহ্ন। তাহলে ইয়েস, এজ ইজ অ্যান আইডেন্টিটি মার্কার, মানে কি বয়স আমাদের পরিচয়ের চিহ্ন। বিকজ, কারণ, ইট শোজ, এটা দেখায়, এ পারসন স্টেজ অফ লাইফ, এটা একটা মানুষের কি জীবনের পর্যায়কে দেখায়। যেমন ধরো যে আমাদের 18 বছরের নিচের যে যারা আছেন তাদেরকে আমরা কি বলি? কিশোর বলি। এবং 18 বছর পেরিয়ে গেলে আমরা কি বলি? যুবক বলি। এবং একটা সময় পর আমরা কি বলি? বৃদ্ধ বলি। তাহলে এটা আমরা কিভাবে ওদেরকে আইডেন্টিফাই করতেছি? বয়স দ্বারা, যে 18 বছরের যারা নিচে তারা কি কিশোর, আর 18 বছরের উপরে গেলে কি হয়? তারা যুবক হয়। কিভাবে মানে কিভাবে নির্ণয় করতেছি? বয়স দ্বারা। এর জন্যই বলছে যে মানে বয়স কি একটা আমাদের পরিচয়ের চিহ্ন। এই বয়স দ্বারাই কি আমরা, এই বয়স আমাদের কি করায়? এটা আমাদের দেখায় এ পারসন স্টেজ অফ লাইফ, একটা মানুষের কি জীবনের বিভিন্ন পর্যায়কে দেখায়। আচ্ছা, এটাতেও আমরা আনসার দিলাম। এখন আমরা পরের কোশ্চেনটা দেখবো। দেখো পরের কোশ্চেনে কি বলছে, হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? বলতেছে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো তো এখানে আমরা যদি আনসার দেই, ওল্ড এজ ইজ মার্কড বাই ফিজিক্যাল উইকনেস। আচ্ছা, বৃদ্ধ বয়স চিহ্নিত করা হয় কিভাবে? ফিজিক্যাল উইকনেস মানে কি শারীরিক দুর্বলতা দিয়ে, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা দিয়ে, উইজডম মানে কি প্রজ্ঞা দিয়ে, এন্ড সামটাইমস এবং মাঝে মাঝে লোনলিনেস মানে কি জানো? একাকিত্ব দিয়ে, অর ডিপেন্ডেন্স অন আদার্স মানে কি অন্যের উপর নির্ভরশীলতা দিয়ে। তাহলে কি দেখবা যে যারা বৃদ্ধ তারা কি হয়? ফিজিক্যাল উইকনেস মানে কি তারা শারীরিকভাবে দুর্বল হয়। তারা কি হয়? অনেক এক্সপিরিয়েন্সড হয়, মানে কি তারা মানে তারা কি অভিজ্ঞ হন। কিভাবে? যারা মানে অনেক বয়স হয়ে গেছে, তারা নিঃসন্দেহে পৃথিবীতে অনেক সময় পার করছেন, নিঃসন্দেহে কি তারা এক্সপিরিয়েন্স। আর যারা এক্সপিরিয়েন্স মানে কি যারা অভিজ্ঞ, নিঃসন্দেহে তারা কি প্রজ্ঞাবানও হতে পারেন। তাই এখানে কি হবে? উইজডম এন্ড সামটাইমস লোনলিনেস মানে কি জানো? একাকিত্বে। যারা বৃদ্ধ তারা কি করেন? একাকিত্বে ভুগেন। অর ডিপেন্ডেন্স অন আদার্স, দেখবা যারা বৃদ্ধ তারা মানে একা একা হাঁটতে পারেন না, একা একা খেতে পারেন না। এর জন্য কি তারা অন্যের উপর নির্ভরশীল। এর জন্য বলছেন অর ডিপেন্ডেন্স অন আদার্স, এবং কি মাঝে মাঝে তারা কি হয়? অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। তাহলে এই পুরো কোশ্চেনের আনসারটা যদি আমরা আবার দেখি যে ইজ এজ অ্যান আইডেন্টিটি মার্কার, মানে বয়স কি পরিচয়ের চিহ্ন। আর আরেকটা কোশ্চেন ছিল হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, মানে কি আমাদের যে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রথমটা যদি আমরা দিই, ইয়েস অবশ্যই এজ ইজ অ্যান আইডেন্টিটি মার্কার, মানে কি বয়স আমাদের পরিচয়ের চিহ্ন। বিকজ, কারণ, ইট শোজ এ পারসনস স্টেজ অফ লাইফ, এটা কি একটা মানুষের জীবনের পর্যায়কে বোঝায়। তারপরে কি দিছে, ওল্ড এজ ইজ মার্কড বাই ফিজিক্যাল উইকনেস, মানে বৃদ্ধ বয়স চিহ্নিত করা হয় শারীরিক দুর্বলতা দিয়ে, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা দিয়ে, উইজডম মানে কি প্রজ্ঞা দিয়ে, এন্ড সামটাইমস লোনলিনেস মানে কি জানো? লোনলিনেস মানে হলো একাকিত্ব দিয়ে, অর ডিপেন্ডেন্স অন আদার্স মানে কি জানো? মানে অন্যের উপর নির্ভরশীলতা, মানে নির্ভরশীল হয়ে পড়ে বৃদ্ধ লোক। এটা দিয়েও কি করে? বৃদ্ধ মানুষকে, এটা একটা বৃদ্ধ মানুষের বৈশিষ্ট্য। তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেনের আনসারটাও পেয়ে গেলাম, এবং এই আনসারের যে বাংলা মিনিংটা এটাও দেওয়া আছে। তোমরা যখন একা একা পড়বা তখন এটা দেখে দেখে পড়লে কি হবে? তোমাদের বুঝতে আরো সহজ হয়ে যাবে, এবং তোমরা মানে পরীক্ষার আগে আগে এটা দেখেও কি প্র্যাকটিস করে নিতে পারবা। তাহলে এখন আমরা 3 নাম্বার কোশ্চেনের আনসারও পেয়ে গেলাম। এখন আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনে আমরা চলে আসছি। দেখি 4 নাম্বার কোশ্চেনে কি বলছেন। 4 নাম্বার কোশ্চেনটা জিজ্ঞেস করছেন হোয়াট ডু সর্ডিড এন্ড প্লডিং মিন। জিজ্ঞেস করতেছেন দুটো ওয়ার্ড, সর্ডিড এবং প্লডিড, এই দুটো ওয়ার্ড মানে এই দুটো ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছেন, এই দুটো ওয়ার্ডের মানে কি। তোমরা যদি পয়েমটা ভালো করে পড়ো তাহলে দেখবে এই দুটো ওয়ার্ড তোমরা পয়েমে পাবা। এবং সর্ডিড মানে কি জানো? সর্ডিড মানে হলো নোংরা বা নিচু মনের। আর প্লডিং মানে কি জানো? ধীর গতির বা বিরক্তিকর, বোরিং টাইপ। তাহলে এটার আনসার আমরা কিভাবে দিব? দেখো, সর্ডিড মানে ডার্টি, মানে কি ডার্টি মানে হলো নোংরা, ইমোরাল মানে কি অনৈতিক, অথবা অফ লো কোয়ালিটি মানে কি নিম্নমানের। তাহলে আমরা কি বুঝলাম? সর্ডিড মানে কি নোংরা, অনৈতিক এবং কি নিম্নমানের। আর প্লডিং মানে যদি আমরা দেখি, প্লডিং মানে মুভিং স্লোলি মানে কি ধীর গতির, এন্ড এবং ইন এ ডাল অর বোরিং ওয়ে। আচ্ছা, ইন এ ডাল ওয়ে মানে কি জানো? নিরস ভাবে। আর বোরিং ওয়ে মানে কি জানো? বিরক্তিকর। তাহলে কি প্লডিং মানে কি মুভিং স্লোলি মানে কি ধীর গতির, অলস বলা যেতে পারে। তারপর কি ইন এ ডাল ওয়ে, অথবা কি বোরিং ওয়ে বা
কি বিরক্তিকর বা নিরস ভাবে, এটা বলা যেতে পারে। তাহলে আমরা সর্ডিড এবং প্লডিং এর কি মিনিংটা বুঝলাম। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই পরীক্ষায় যদি এই পয়েন্ট থেকে কোশ্চেন আসে তাহলে এটা আসার মানে সম্ভাবনা অনেক বেশি। তোমরা এই কোশ্চেনটা আবার মানে ভালোভাবে বুঝবা এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। এবং এই কোশ্চেনের যে আনসারটা আছে, আনসারের মিনিংটাও দেওয়া আছে বাংলায়, তোমরা দেখে দেখে পড়লে তোমাদের বুঝতে আরো সহজ, মানে তোমরা আরো সহজেই বুঝতে পারবা। তাহলে এখন আমরা 4 নাম্বার কোশ্চেনটাও পড়লাম, এখন আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে আসছি। দেখি 5 নাম্বার কোশ্চেনে কি বলছেন। হোয়াট ফেথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? কবি এখানে কোন বিশ্বাসের কথা উল্লেখ করেছেন? ফেথ মানে কি বিশ্বাস। দেখি আমরা আনসারটা কি। দ্য পোয়েট মেনশনস ফেথ ইন হিউম্যান লাইফ এন্ড ইটস মিনিং, মানে কি এখানে কবি মানুষের জীবন এবং এর অর্থের প্রতি বিশ্বাসের কথা বলেছেন। হি রেফার্স, তিনি বুঝিয়েছেন, টু দ্য বিলিফ, এই বিশ্বাস, দ্যাট যে লাইফ হ্যাজ ভ্যালু এন্ড পারপাস, জীবনের কি মূল্য এবং উদ্দেশ্য আছে। ইভেন দো, যদিও, পিপল মে সিম ফুলিশ অ্যান্ড ফেথলেস, কবি বলতেছেন মানুষ কি অবিশ্বস্ত এবং বোকা হলেও তার জীবনের কি আছে, তার জীবনের মূল্য এবং কি উদ্দেশ্য আছে। তাহলে আবার যদি আমরা কোশ্চেনের উত্তরটা দেখি, দ্য পোয়েট মেনশনস ফেথ ইন হিউম্যান লাইফ এন্ড ইটস মিনিং, মানে কি কবি মানুষের জীবন এবং এর অর্থের প্রতি বিশ্বাসের কথা উল্লেখ করেছেন এই কবিতায়। হি রেফার্স, তিনি বুঝিয়েছেন, টু দ্য বিলিফ, এই বিশ্বাস, দ্যাট যে লাইফ হ্যাজ ভ্যালু অ্যান্ড পারপাস, জীবনের কি মূল্য এবং উদ্দেশ্য আছে। ইভেন দো, যদিও, পিপল মে সিম ফুলিশ অ্যান্ড ফেথলেস, মানুষ অবিশ্বস্ত এবং বোকা হলেও কি তার জীবনের মূল্য এবং উদ্দেশ্য আছে। তাহলে 5 নাম্বার যে কোশ্চেন ওটার আনসারও আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি 6 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে আসছি। দেখি 6 নাম্বার কোশ্চেনে কি বলছে। ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন? বলতেছেন এখানে সিম্বল মানে কি জানো? সিম্বল মানে হলো প্রতীক, আর মিনিং মানে কি অর্থ, আর সিম্বলিক মিনিং মানে কি প্রতীকী অর্থ। জিজ্ঞেস করতেছেন এই ও মি ও লাইফ, এই কবিতার শেষের লাইনে একটা ফ্রেজ ছিল যে কন্ট্রিবিউট এ ভার্স, মানে কি এক লাইন অবদান রাখা। এই যে শেষের যে ফ্রেজটা, এটার কি কোনো প্রতীকী অর্থ আছে? দেখি এটা আনসার কি দেয়। ইয়েস, অবশ্যই, দেয়ার ইজ এ সিম্বলিক মিনিং, এটার কি প্রতীকী অর্থ আছে। কন্ট্রিবিউট এ ভার্স মানে কি এক লাইন অবদান রাখা, মিন্স মানে মেকিং ওয়ানস ওন কন্ট্রিবিউশন টু লাইফ, মানে কি জীবনে নিজের অবদান রাখা। ইট সাজেস্ট, এটা কি সাজেস্ট করে, দ্যাট যে এভরিওয়ান, প্রত্যেকেই, ক্যান ডু সামথিং মিনিংফুল, প্রত্যেকে কি অর্থপূর্ণ কিছু করতে পারে, এন্ড প্লে এ রোল ইন দ্য ওয়ার্ল্ড, এবং কি পৃথিবীতে নিজের একটি ভূমিকা রাখতে পারে। তাহলে এই যে কোশ্চেনটার আনসার যদি আমরা আবার দেখি, যে প্রথমে কোশ্চেনটা কি করছে যে কন্ট্রিবিউট এ ভার্স মানে কি এক লাইন অবদান রাখা, দেখবা যে শেষে এভাবে দেয়া আছে, হোয়াট গুড এমিট দিস, মানে কি এইগুলোর মাঝে ভালো কি আছে। তারপরে কবি নিজের সত্তা বলতেছেন যে দ্যাট ইউ আর হিয়ার, তুমি আছো, দ্যাট লাইফ এক্সিস্ট, মানে কি তোমার জীবন আছে, অ্যান্ড আইডেন্টিটি, এবং কি তোমার পরিচয় আছে। এবং সবার শেষে লাইনে বলছেন যে এভাবে বলছেন যে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস অন, তোমার জীবনের যে চলমান গল্প বা নাটক, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, মানে কি তুমি সেখানে একটা মানে লাইন যোগ করতে পারো, বা তোমার নিজের মতো করে একটি কি মানে লাইন যোগ করতে পারো। তো এটাই বলছেন যে কন্ট্রিবিউট এ ভার্স মানে কি নিজের একটি লাইন যোগ করা বা অবদান রাখা। এটা বলতে এই যে কি বুঝাচ্ছেন বা এটা কি প্রতীকী অর্থ আছে কিনা। তাহলে এটা উত্তর দিয়েছে যে এইভাবে, ইয়েস, অবশ্যই, দেয়ার ইজ এ সিম্বলিক মিনিং, এটা কি প্রতীকী অর্থ আছে। কন্ট্রিবিউট এ ভার্স মানে কি এক লাইন অবদান রাখা, মিন্স মানে মেকিং ওয়ানস ওন কন্ট্রিবিউশন টু লাইফ, মানে কি জীবনে নিজের অবদান রাখা। ইট সাজেস্ট, এটা সাজেস্ট করে, দ্যাট যে এভরিওয়ান, প্রত্যেকেই, ক্যান ডু সামথিং মিনিংফুল, মানে কি প্রত্যেকেই অর্থপূর্ণ কিছু করতে পারে, অ্যান্ড এবং প্লে এ রোল ইন দ্য ওয়ার্ল্ড, মানে কি প্রত্যেকেই পৃথিবীতে কি ভালো একটা ভূমিকা রাখতে পারে। তাহলে আমরা কি 6 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওটারও আনসার পেয়ে গেছি, এবং আনসারের যে বাংলা মিনিংটা এটাও দেওয়া আছে। তোমরা যখন নিজেরা পড়বা তখন কি নিজেরা বুঝে বুঝে ভালো করে পড়তে পারবা। তাহলে এখন আমরা কি 7 নাম্বার কোশ্চেনে চলে যাব। আচ্ছা, 7 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পোয়েম কনভিনসিং? বলতেছে এই কবিতাটার যে আনসার সেকশনটা আছে ওটা কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে? কনভিনসিং মানে কি বিশ্বাসযোগ্য, আর আনসার সেকশন কোনটা মনে আছে? আমরা যখন কবিতাটা পড়ছিলাম মানে লেখা ছিল হোয়াট গুড এমিট দিস ও মি ও লাইফ, বলতেছেন কবি তার নিজের কে বা নিজের সত্তাকে জিজ্ঞেস করতেছেন যে এগুলোর মাঝে ভালো কে আছে, এবং কবির যে নিজের সত্তা, কবিকে আনসার দিচ্ছেন যে তুমি আছো, তোমার জীবন আছে, এবং কি তোমার পরিচয় আছে, এবং তোমার জীবনের যে চলমান গল্প বা নাটক, তুমি চাইলে সেখানে কি নিজের মতো একটি লাইন যোগ করতে পারো, বা নিজের মতো একটি লাইন যোগ করে সেখানে অবদান রাখতে পারো। তাহলে এটা হলো কি ওই কবিতার আনসার সেকশন। কবি এটাই মানে এখানে প্রশ্ন করছেন, এটাই ওই আনসার সেকশনটা কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? দেখি আমরা আনসারে কি দিছে। ইয়েস, অবশ্যই, আই ফাইন্ড দ্য আনসার
কনভিন্সিং মানে কি আমার কাছে এই কবিতার যে উত্তরের যে অংশটা আছে ওটা কি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। দ্য পোয়েট সেজ, কবি বলেছেন দ্যাট যে লাইফ ইজ মিনিংফুল, জীবন কি অর্থপূর্ণ, বিকজ কারণ উই এক্সিস্ট, আমরা বেঁচে আছি, অ্যান্ড এবং উই ক্যান কন্ট্রিবিউট সামথিং টু দ্য ওয়ার্ল্ড, এবং আমরা কি পৃথিবীতে কোনো কিছুর অবদান রাখতে পারি। দিস আইডিয়া ইজ পজিটিভ, এই যে কবির এই ধারণাটা এটা কি ইতিবাচক ধারণা, অ্যান্ড এবং গিভস হোপ, এবং কি এই ধারণাটা আমাদের কি দেয়, আশা দেয়। সো ইট ইজ কনভিন্সিং, তাই এটা কি আমাদের কাছে বিশ্বাসযোগ্য। কারণ কি কবিতার যে আনসার সেকশনটাই ছিল কবিতার মেইন টার্নিং পয়েন্ট, এবং এই যে আনসার সেকশনটা আমাদের কি করে, আমাদের মোটিভেট করে, আমাদের ইন্সপায়ার করে ভালো কিছু করার জন্য। তাই বলছে এই আবার যদি আমরা এই প্রশ্নের আনসারটা যদি আমরা আবার দেখি, দেখো ইয়েস বলতেছে, হ্যাঁ অবশ্যই আই ফাইন্ড দ্য আনসার কনভিন্সিং, আমি মানে এই যে কবিতার আনসার সেকশনটা আছে ওটা আমার কাছে কি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। দ্য পোয়েট সেজ, কবি বলেছিল বা বলেন দ্যাট যে লাইফ ইজ মিনিংফুল, জীবন কি অর্থপূর্ণ, বিকজ কারণ উই এক্সিস্ট মানে কি আমরা বেঁচে আছি, অ্যান্ড উই ক্যান কন্ট্রিবিউট সামথিং টু দ্য ওয়ার্ল্ড, এবং কি আমরা এই পৃথিবীতে কিছু অবদান রাখতে পারি। দিস আইডিয়া ইজ পজিটিভ, এই ধারণাটা ইতিবাচক, অ্যান্ড গিভস হোপ মানে কি এটা আমাদের আশা দেয়। সো ইট ইজ কনভিন্সিং, তাই কি এটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য। তাহলে আমরা 7 নাম্বার যে কোশ্চেনটা ছিল ওটারও আনসার পেয়ে গেলাম, এবং ওইটার আনসারও বাংলা মিনিংটাও দেয়া আছে। তোমরা যখন নিজেরা পড়বা তখন এই বাংলা মিনিংটা দেখে দেখে বুঝে বুঝে ওয়ার্ড বাই ওয়ার্ড যখন তোমরা বুঝে বুঝে পড়বা তখন দেখবা এই কবিতাটা তোমার কাছে অনেক সহজ মনে হয়েছে। সেই সাথে তোমরা প্রত্যেকটা কোশ্চেন যখন মানে এখন এই 7টার মতো যে কোশ্চেন আমরা সলভ করলাম, এই 7টার মতো কোশ্চেনই তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কবিতাটা বা এই পয়েমটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে এই কোশ্চেনগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আর এই কোশ্চেনগুলো যদি তোমরা এইভাবে আনসার করতে পারো তাহলে তোমরা 10-এ 10ই পাবা, এবং তোমরা এই পয়েম পার্টটুকুতে যদি 10-এ 10 পাও তাহলে কি তোমাদের এক্সামে ভালো করার পসিবিলিটি আরো বেড়ে যাবে। তাহলে কি তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা এবং মুখস্থ না করে ভালো করে বুঝে বুঝে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের মনে থাকবে এবং পরীক্ষার হলে কি ভালোভাবে লিখতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো ক্লাসে অন্য একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।